প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন তোমাদের ক্লাস বন্ধ রয়েছে। আমি আশা করি তোমরা বাসায় থেকেই তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। গণিত বিভাগ সরকারি কলেজ যশোর কর্তৃক অনলাইন শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। তোমরা এই গ্রুপে যুক্ত হয়ে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবে। এখানে ক্লাসগুলো নিয়মিত আপলোড করা হয়, তোমরা এই ক্লাসগুলো দেখবে। এখন আমি আজকের বিষয়টি উপস্থাপন করছি। আমি আশিস কুমার সরকার, প্রভাষক, গণিত বিভাগ, সরকারি কলেজ, যশোর। আজকে আমি তোমাদের সাথে উচ্চতর গণিত প্রথম পত্রর একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্র। আমাদের আজকের পাঠ বৃত্ত। বৃত্ত অধ্যায়ের একটি ভিডিও এর আগে আমি দিয়েছি, তোমরা অনেকেই সেই ভিডিওটি দেখেছো। সেখানে একটি সৃজনশীল প্রশ্ন আছে, তোমরা অনেকেই সেই প্রশ্নটি সমাধান করেছো, এজন্য তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এখানে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা পাঠে চলে আসি। এক্স এবং ওয়াই অক্ষের উপরে একটি বক্ররেখা দ্বারা আবদ্ধ একটি ক্ষেত্রফল আছে এবং ক্ষেত্রটির মাঝখানে একটি ছোট বিন্দু আছে। তোমরা নিচের ক্লাসে অর্থাৎ মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ে শিখেছ বৃত্তের সংজ্ঞা, বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের পরিধি, এ সকল বিষয় সম্পর্কে তোমাদের ধারণা আছে। উচ্চতর শ্রেণীতে আমরা দেখব যে একটি বিন্দু বা চলমান বিন্দু যাকে বলা হয়, এই বিন্দুটি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে একটি ক্ষেত্রফল তৈরি করে, তাহলে এই যে সঞ্চারপথ, এই সঞ্চারপথকেই আমরা বৃত্ত বলব। এবং কেন্দ্র থেকে এই সঞ্চারপথ অর্থাৎ বস্তুটির দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলব। এখান থেকে আমাদের বৃত্ত সম্পর্কে ধারণা নিতে হবে। বৃত্তটি কোন চতুর্ভাগে অবস্থিত, অর্থাৎ আমরা যদি এখান থেকে কোয়াড্র্যান্ট হিসাব করি, তাহলে প্রথম চতুর্ভাগে অথবা দ্বিতীয় চতুর্ভাগে অথবা তৃতীয়, এভাবে এখান থেকে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। আবার কোনো সরল রেখা যদি বৃত্তকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দু আমরা নির্ণয় করব। প্রথমে আসি বৃত্ত। বৃত্ত কি জিনিস? কোনো সমতলের উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্বে অর্থাৎ ধ্রুবক দূরত্ব অবস্থিত বিন্দু সমূহের সেট যে সঞ্চারপথ গঠন করে তাকে বৃত্ত বলে। তোমরা সরল রেখা থেকে সঞ্চারপথের ধারণা পেয়েছ, অর্থাৎ কোনো বিন্দু যে পথ দিয়ে চলে স্বাভাবিকভাবে আমরা সেটাকে সঞ্চারপথ বলে থাকি। এই সঞ্চারপথ থেকেই আমরা বক্ররেখা অথবা সরল রেখা অঙ্কন করতে পারি। এরপরে আমরা দেখি নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র অর্থাৎ সেন্টারের প্রথম অক্ষর সি, এই দ্বারা বৃত্তের কেন্দ্রকে প্রকাশ করা হয়। এবং ধ্রুবক দূরত্ব যাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ, ইংলিশে বলা হয় রেডিয়াস, রেডিয়াসের প্রথম অক্ষর আর দ্বারা বৃত্তের ব্যাসার্ধ প্রকাশ করা হয়। এখানে একটি ছবি আছে যে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে সি এবং ব্যাসার্ধ আর দেওয়া আছে। দ্বিতীয় ছবিতে আমরা দেখি যে একটি বৃত্তের ছবি এখানে আছে, বৃত্তটির কেন্দ্র দেওয়া আছে 4, 2। তাহলে আমরা এখান থেকে একটি বৃত্তের কেন্দ্র পেয়ে যাচ্ছি, কিন্তু বৃত্তটির ব্যাসার্ধ আমরা এখান থেকে নির্ণয় করতে পারি না। কেননা ব্যাসার্ধ নির্ণয় করতে হলে পরিধি কত দূরত্বে অবস্থিত সে বিষয়টি এখান থেকে আমরা বলতে পারি না। আবার তৃতীয় যে ছবিটি দেওয়া আছে, এখানে দেওয়া আছে বৃত্তের কেন্দ্র 2, 4 এবং বৃত্তটি ওয়াই অক্ষকে একটি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এখান থেকে আমরা বৃত্তটির ব্যাসার্ধ বলতে পারি। ব্যাসার্ধ বলা যায় কি যে এক্স স্থানাঙ্ক যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স স্থানাঙ্ক হবে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে আমরা 2 একক ধরে নিতে পারি। চতুর্থ যে ছবিটি আছে, এখানেও বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 2, 4, কিন্তু ব্যাসার্ধের কথা বলা নেই এবং বৃত্তটি ওয়াই অক্ষ দ্বারা একটি নির্দিষ্ট অংশ ছেদ করে। এই ছেদাংশের পরিমাণও আমরা সূত্র দ্বারা বের করতে পারব।
তাহলে এখানে আমরা 4টি বৃত্ত 4 ধরনের দেখতে পেলাম। এবার আসি যে আমরা এই অধ্যায় শেষে অর্থাৎ আজকের ভিডিও বা আজকের ক্লাস শেষে আমরা কি কি শিখব। বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে। দ্বিতীয় বিষয় হলো কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে। বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে। অর্থাৎ এই 3টি টপিকসের উপর ভিত্তি করে আমরা আজকের পাঠে অগ্রসর হব। বৃত্ত সম্পর্কে ধারণা প্রাচীনকালেও মানুষের ছিল। এখানে আমি লিখেছি লিখিত ইতিহাস সংরক্ষণ শুরু হওয়ার আগে বৃত্ত সম্পর্কে মানুষের ধারণা ছিল। প্রাকৃতিক বৃত্ত যেমন চাঁদ, সূর্য ইত্যাদি পরিলক্ষিত হয়েছিল। চাকা মানব সভ্যতার অগ্রগতিতে ব্যাপক অবদান রেখেছে এবং তা বৃত্তাকার। অর্থাৎ চাকার আবিষ্কারই মানব সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাকা আবিষ্কারের মাধ্যমে মানুষ আজ মহাশূন্যে যাচ্ছে, বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করছে। প্রতিটা যন্ত্র যেগুলো ঘূর্ণনশীল তার ভিতরে চাকা আছে। সুতরাং বৃত্ত এখানে অনেক বড় ভূমিকা পালন করে। এখন আমরা দেখব বাস্তব জীবনে বৃত্তের সাথে সাদৃশ্য কি কি আছে। বর্তমানে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস যেটি মহামারী আকারে ধারণ করেছে এবং পৃথিবীতে কয়েক লাখ মানুষ মারা গিয়েছে এবং অনেক মানুষ আক্রান্ত হয়েছে। এই করোনা ভাইরাসের প্রস্থচ্ছেদ যদি আমরা অঙ্কন করি এবং অণুবীক্ষণিক যন্ত্র দ্বারা যদি দেখি তাহলে এটিও আমাদের চক্রাকার অর্থাৎ বৃত্তের সাথেই সাদৃশ্য, বৃত্তের মতোই হবে। এখানে একটি দেওয়া আছে পানির ফোঁটা অর্থাৎ কোনো পুকুর বা নদীতে যদি বৃষ্টির ফোঁটা পড়ে তাহলে তার যে ঢেউ সেটিও বৃত্তাকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। তৃতীয় ছবিটি আছে প্লেট অর্থাৎ আমরা বাস্তব জীবনে খাবারের জন্য যে প্লেট, থালা, গ্লাস, বাটি ইত্যাদি ব্যবহার করি এগুলো বেশিরভাগই গোলাকার এবং বৃত্তাকার। তবে বৃত্ত ছাড়াও বর্তমানে বিভিন্ন আকৃতির থালা বা প্লেট পাওয়া যায়। এখানে একটি ছবি আছে সূর্যগ্রহণের ছবি অর্থাৎ চন্দ্র যখন সূর্যকে ঢেকে ফেলে তার চারিদিকে একটি বলয় তৈরি হয়। এই বলয়টাও বৃত্তাকৃতি। বাস্তব জীবনের সাথে এরকম বহু উদাহরণ আমরা দেখতে পাই। পরবর্তী ছবিটি আছে কমলা লেবু স্লাইস করে কাটা। এটাও কিন্তু চক্রাকার বা বৃত্তাকার, যদিও এর পরিধির যে অংশটা সেটা সমান হয় না, কিন্তু আমরা সাদৃশ্য অর্থাৎ এর সাথে কিছু বৈশিষ্ট্যর মিল আমরা দেখতে পাই। পরবর্তী ছবি দেওয়া আছে 3টি জার। এই জারের যে মুখগুলো আছে সেগুলো বৃত্তাকার, পুরো জারটি কিন্তু বৃত্তাকার। এখন আমি একটু দেখাচ্ছি ঘড়ি। আমরা আজ 4টির সময় অর্থাৎ 4টের সময় ক্লাস শুরু করেছি, সেই 4টে বাজে সেই রকম ঘড়ি আমি এখানে একটি দেখিয়েছি। ঘড়ির যে ডায়াল সেটা বৃত্তাকৃতির এবং এই ঘড়ির যে কোণ বা অন্য ব্যাসার্ধ, ব্যাস এগুলো আমরা নির্ণয় করতে পারি এবং ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ এগুলো আমরা নির্ণয় করেছি। সেটা আমাদের বিষয় না। আমরা এখানে দেখি যে ঘড়ির যে ডায়াল বা মুখটা এটা চক্রাকার এবং বৃত্তাকৃতির এবং এর ভিতরে যে পেনিয়ামগুলো আছে অর্থাৎ ঘড়ির ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা ঘূর্ণনের জন্য যে চাকাগুলো থাকে সেগুলো সবই বৃত্তাকার। যদি বৃত্তাকার না হতো তাহলে আমরা সঠিকভাবে সময় পেতাম না। এখানে আরেকটি ছবি আছে যে ঘড়ির কাঁটার অর্থাৎ ঘড়ির মধ্যে যে চাকাগুলো থাকে সেই চাকাগুলো বৃত্তাকারে ঘুরতে থাকে। আমরা বাস্তব জীবনে দেখি বোতলের সিপি। বোতলের সিপি যদি সঠিকভাবে গোলাকার না হয় তাহলে মুখটা ভালোভাবে আটকাবে না, এর ভিতরে কোনো তরল পদার্থ থাকলে সেগুলো পড়ে যাবে। এ কারণে বৃত্ত এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরবর্তী একটি ছবি ডিভাইড, ডিভিডি অর্থাৎ সিডির ডিস্ক যাকে বলা হয়। সিডির ডিস্ক আমরা সবাই চিনি, এটা বৃত্তাকারে সিডি বা ডিভিডি রমে ঘুরতে থাকে এবং বৃত্তাকৃতির ভাবে এটা তৈরি করা হয়। এখন আমরা একটু দেখি ফ্যানের ছবি অর্থাৎ ফ্যানটিও চক্রাকারে বা বৃত্তাকারে একটি সমান পরিধি বা ব্যাসার্ধ নিয়ে ঘুরতে থাকে। এই ছবিটি হার্ড ডিস্কের ছবি। কম্পিউটারের হার্ড ডিস্ক অথবা ল্যাপটপে হার্ড ডিস্ক হিসেবে ব্যবহৃত হয়। এখানে কতগুলো ডিভিডির মতো যে চাকা বা পাত যাকে বলা হয় সেটিও চক্রাকারে এর ভিতরে ঘুরতে থাকে।
চাকা। চাকা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় আবিষ্কার এবং প্রথম দিকের আবিষ্কার। চাকার আবিষ্কারের ফলে আজ আমরা এত সভ্যতা বা এত অগ্রগতি এগুলো আমরা পেয়েছি। এই ছবিটা আমি 4টি পেনিয়াম দেখিয়েছি, যে পেনিয়ামের দাঁত যে বেলেগুলো খাস কাটা থাকে, একটি ঘুরলেই অপর 3টি চাকা ঘুরতে থাকে এবং কোনো সময় দেখা যায় যে একটি চাকা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আর বাকি যেটা আমাদের প্রয়োজন সেটাকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে আমরা আমাদের কাজ চালাতে পারি। এই ছবিটি আছে একটি ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতার এই ছবিটিও বাস্তব জীবনের সাথে বৃত্তের সাথে সম্পর্কিত। পরবর্তী ছবিটি আছে ট্যাবলেট, অর্থাৎ আমরা যে ওষুধগুলো খাই সেগুলো অনেক অর্থাৎ অনেক ট্যাবলেটগুলো বৃত্তা বা আকৃতির বা গোলাকৃতির বা চাকা আকৃতির হয়ে থাকে। একটি ছবি আছে গাছের লগ কাটা। লগগুলো কেটে যদি স্লাইস করা হয় তাহলেও তার মধ্যে অনেকগুলো চক্র আমরা দেখতে পাবো। তাহলে এই হলো আমাদের যে বাস্তব জীবনের সাথে সম্পর্কিত। এখন এইটাকে আমরা গাণিতিক আকারে নিয়ে আসবো। গাণিতিক আকারে এই চক্রকে যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে আমাদের এর সাধারণ সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এখানে জি এবং এফ কে আমরা কেন্দ্র হিসেবে ধরতে পারি। তাহলে এই যে বক্ররেখা হবে, এই বক্ররেখাকে যদি আমরা একটি ছক কাগজে গ্রাফ অঙ্কন করতে পারি বিন্দুগুলো সঠিকভাবে বসিয়ে, তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারবো। এখানে একটি ছবি আমি দেখিয়েছি যে উপরোক্ত বৃত্তটির কেন্দ্র -g -f। তাহলে আমরা লিখতে পারবো বৃত্তের কেন্দ্র -g -f এবং ব্যাসার্ধ হবে √g² + f² - c। তোমরা ইতিমধ্যেই এই সূত্র দেখেছো। সূত্রটি হবে কেন্দ্র স্থানাঙ্ক x এর সহগ যা থাকবে তার অর্ধেক হবে এবং চিহ্ন বিপরীত, আর কেন্দ্রের y স্থানাঙ্ক হবে y এর সহগের অর্ধেক এবং তার বিপরীত চিহ্ন বিশিষ্ট। এখন আমরা দেখব বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। আমরা বৃত্তের সমীকরণটি আগেই দেখিয়েছি যে x² + y² + 2gx + 2fy + c = 0। আমরা ধীরে ধীরে পাঠে অগ্রসর হচ্ছি। এই সমীকরণটি x এবং y এর একটি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এখানে পাওয়ার আছে 2। এই সমীকরণে x² এবং y² এর সহগ সমান হবে। আর তৃতীয় যে অপশনটি থাকবে সেটি হলো xy সম্বলিত কোনো পদ থাকবে না। শিক্ষার্থী তোমরা যারা আছো এই 3টি বিষয় এখান থেকে লক্ষ্য রাখতে হবে যে x এবং y এর একটি দ্বিঘাত সমীকরণ হবে বৃত্তের সমীকরণ, x² এবং y² এর সহগ সমান হতে হবে এবং xy সম্বলিত কোনো পদ থাকবে না। যদি কোনো বৃত্তের সমীকরণে xy সম্বলিত পদ থাকে তাহলে প্রয়োজন অনুসারে আমাদের সেটিকে 0 ধরে নিতে হবে। আর যদি x² এবং y² এর সহগ একই হয়, অর্থাৎ 3 এবং 3 অথবা 5 এবং 5 এরকম হতে পারে, কিন্তু ভিন্ন হবে না, যেমন 3x² + 5y² এরকম হলে তাকে আমরা বৃত্তের সমীকরণ বলতে পারবো না। অবশ্যই সমান হতে হবে। এখন আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তীতে আমরা দেখি যে আরো কি কি বৃত্তের সমীকরণ আমরা তৈরি করতে পারি। কোনো একটি বৃত্তের কেন্দ্র যদি h কে দেওয়া থাকে এবং ব্যাসার্ধ যদি r হয় তাহলে বৃত্তের সমীকরণ হবে x - h এর হোল স্কয়ার প্লাস y - k এর হোল স্কয়ার সমান r²। এখানে একটি ছবি আমি দিয়েছি যে বৃত্তটির কেন্দ্র দেওয়া আছে h কে এবং ব্যাসার্ধ দেওয়া আছে r। পরবর্তীতে আরো একটি ছবি আমি দেখিয়েছি যে এই বৃত্তটির কেন্দ্র মূল বিন্দুতে দেওয়া আছে। মূল বিন্দুতে হলে আমাদের সমীকরণটি কি হবে সেটা আমাদের লিখতে হবে এবং বৃত্তের ব্যাসার্ধ যথারীতি r দেওয়া আছে। তাহলে কেন্দ্র যদি মূল বিন্দু হয় এবং বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে আমরা বৃত্তের সমীকরণ লিখতে পারবো x² + y² সমান r²। এই সমীকরণটি আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে আসি যে এখানে একটি বৃত্ত দেওয়া আছে, বৃত্তটির ব্যাসের দুই প্রান্তের দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। দুইটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে
এ অফ x1 y1 এবং বি অফ x2 y2, আর বৃত্তটির কেন্দ্র দেওয়া আছে সি। তাহলে এখান থেকে আমরা এই আকৃতির যে বৃত্ত হয় তার সমীকরণকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু। এই সমীকরণটি তোমরা খাতায় লিখে নিতে পারো, অথবা এর আগের যে ভিডিও আমি দিয়েছি সেখানেও এই সমীকরণের একটি অঙ্ক ছিল, তোমরা কেউ কেউ এটি সমাধান করেছো। তাহলে সূত্রটা আমরা আরো একবার পড়ি, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু সমান 0। ডান পাশে 0 ধরতে হবে। পরবর্তীতে আমরা আরো কিছু বৃত্তের সমীকরণ দেখি। এখানে দুইটি বিন্দু আছে, যথাক্রমে x1 y1 এবং x2 y2। এই দুইটি বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ, যা এ আর খলিফার সূত্র নামে পরিচিত। এই সূত্রটি একটু আমরা পড়ি। প্রথমে লেখা আছে x মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু প্লাস কে ইন্টু, এখানে কে হবে একটি ধ্রুব সংখ্যা বা ধ্রুবক যাকে বলা হবে, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। অর্থাৎ এখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হবে এই দুইটি সংখ্যা জাতীয় বিন্দুর স্থানাঙ্ক। তারপরে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু, এখানেও এক্স ওয়ান মাইনাস এক্স টুটা হবে একটি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ সংখ্যা জাতীয় বিন্দুর স্থানাঙ্ক। আমরা অঙ্ক করার ক্ষেত্রে অর্থাৎ গাণিতিক সমস্যা সমাধানের জন্য এই সূত্রটা ব্যবহার করব। তোমরা গাণিতিক সমস্যা অথবা গণিতের ক্লাস যে অংশগ্রহণের পূর্বে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, কিছু কিছু বিষয় নোট করবে, সূত্রগুলো লিখবে, সেই সাথে একটি অঙ্ক বা গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা হয় তার যে প্ল্যান অর্থাৎ স্টেপ বা ধাপগুলি সেগুলো তোমরা লিখে রাখবে। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই বিষয়টা বুঝতে সহজ হবে। এখন আমরা দেখি বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়। অবস্থান বলতে বোঝায় যে একটি বিন্দু বৃত্তের বাইরে অথবা বৃত্তের পরিধির উপরে অথবা বৃত্তের অভ্যন্তরে অবস্থিত। কোন বিষয়টি আছে সেটা আমরা দেখি। একটি বৃত্তের সমীকরণ প্রথমে আমরা লিখি, যা সাধারণ সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটি বৃত্তের সাধারণ সমীকরণ। এই সমীকরণের বাম পক্ষে একটি বিন্দু, যেমন আমি এখানে ধরে নিয়েছি x1 y1, এই বিন্দুটা যদি স্থাপন করি তাহলে আমরা তিনটি বিষয় এখান থেকে পাবো। যে বাম পক্ষের মান যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হবে। দ্বিতীয় যে বিষয়টি আছে, বাম পক্ষের মান যদি পুরোপুরি 0 হয় অর্থাৎ বাম পক্ষ সমান 0 হয় তাহলে বিন্দুটি বৃত্তের পরিধির উপর অবস্থিত, বৃত্তের উপরে অবস্থিত, এটাও আমরা বলতে পারি। আর তৃতীয় বিষয়টি যেটি আছে, যে বাম পক্ষের মান যদি লেস দ্যান 0 হয় তাহলে বিন্দুটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত, অর্থাৎ বৃত্তের ভিতরে অবস্থিত হবে। তাহলে এখান থেকে আমরা তিনটি জিনিস পেলাম। সেই তিনটি বিষয় হলো, বাম পক্ষ গ্রেটার দ্যান 0 হলে বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, বাম পক্ষের মান 0 হলে বিন্দুটি বৃত্তের উপরে অবস্থিত, আর বাম পক্ষের মান যদি লেস দ্যান 0 হয় তাহলে বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত। এই তিনটি বিষয় তোমরা একটু খেয়াল রাখবে। এখন আমরা দেখব দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত। কিভাবে স্পর্শ করে সেটা আমরা দেখি। প্রথমে 1 নম্বরে লেখা আছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের সমষ্টির সমান হলে বৃত্ত দুইটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে। আমি একটি ছবি এঁকে দেখাই এখানে, যে C1 এবং C2 কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত এখানে আছে এবং বৃত্ত দুইটি পরস্পরকে স্পর্শ করেছে। তাহলে কেন্দ্রদ্বয়ের যে দূরত্ব আমরা সূত্র সরলরেখা থেকে পড়েছি, যে দুইটি বিন্দুর দূরত্ব হবে x2 মাইনাস x1 এর স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর স্কোয়ার এবং পুরোটা রুট ওভার। এই যে মান হবে সেই মান যদি r1 প্লাস r2 অর্থাৎ প্রথম বৃত্তের ব্যাসার্ধ প্লাস দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ দুইটি সমান হয় তাহলে বৃত্ত দুইটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে।
এখন আমরা পরের অংশটি দেখি যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান হয় তাহলে বৃত্ত দুইটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করবে। এখানে একটি ছবি আমি দেখিয়েছি যে C1 এবং C2 কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, অর্থাৎ C2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটি C1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অভ্যন্তরে অবস্থিত। তাহলে হবে কি যে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা বিয়োগ করি যে R1 মাইনাস R2, তাহলে হবে কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান হয়। তখনই আমরা বলবো যে বৃত্ত দুইটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে। তাহলে বিষয়টি ক্লিয়ার। প্রথমটি বহিস্থভাবে স্পর্শ করে, দ্বিতীয়টি অন্তস্থভাবে স্পর্শ করে। পরবর্তী স্লাইড, পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ। প্রথমে আমরা একটি বৃত্তের সমীকরণ লিখি, x মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর স্কোয়ার সমান আর স্কোয়ার। এই বৃত্তটির কেন্দ্র এইচ কে, যার পোলার স্থানাঙ্ক যদি আমরা ধরি আর নট ফাই এবং আর থেটা যদি একটি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু হয়, সেক্ষেত্রে আমাদের বৃত্তটির সমীকরণ হবে, অর্থাৎ পোলার আকারের সমীকরণ হবে আর স্কোয়ার মাইনাস 2r ইন্টু আর নট ইন্টু কজ অফ থেটা মাইনাস ফাই প্লাস আর নট স্কোয়ার সমান এই স্কোয়ার। এই সমীকরণটাকে আমরা একটু ভিন্নভাবেও লিখতে পারি জি এবং এফ ব্যবহার করে। সমীকরণটি পাচ্ছি আর স্কোয়ার প্লাস 2r ইন্টু জি কস থেটা প্লাস এফ সাইন থেটা প্লাস সি সমান 0। তাহলে এই সমীকরণটিকে আমরা বলবো বৃত্তের পোলার আকারের সমীকরণ। এখন এই পোলার আকারের সমীকরণের আমরা আবার কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করব। এই বৃত্তটির কেন্দ্র হবে আর নট ফাই এবং এই মানটি হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার কমা ট্যান ইনভার্স এফ বাই জি, এবং বৃত্তর ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি, যার মান হবে আর নট স্কোয়ার মাইনাস সি এর রুট ওভার, অথবা বৃত্তের আদর্শ সমীকরণের যে ব্যাসার্ধ হবে সেটি। এই বিষয়টি তোমাদের কাছে একটু নতুন মনে হতে পারে, তোমরা বই থেকে বিষয়টি পড়ো, তারপর আমি চেষ্টা করব অন্য একটা ভিডিওতে বা কোনো সময় এই বিষয়টি ব্যাখ্যা করে বোঝানোর, অথবা সাধারণ সমীকরণ থেকে পোলার আকারে কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে আমি একটি ভিডিও বা সমস্যাটি সমাধান করে তোমাদের দেব। তোমরা বই থেকে এই বিষয়টি দেখবে। এখন আমরা গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে দুই একটি উদাহরণ দেখি। তার আগে বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তটির কেন্দ্র আর একবার মনে করি এবং বৃত্তটির ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা হিসাব করতে পারি। এখন কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ থেকে যে কোনো একটি সরলরেখা, এই সরলরেখার লম্ব দূরত্ব সূত্রটা আমরা শুধু একটু শিখে রাখি। সরলরেখার লম্ব দূরত্ব সূত্র হবে এক্স এর স্থলে কেন্দ্রের এক্স স্থানাঙ্কের মান, ওয়াই এর স্থলে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কের মান প্লাস সি, এবং এই রাশিকে ভাগ করতে হবে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, তার আবার রুট ওভার, এবং লম্ব দূরত্ব যেহেতু প্লাস মান, এ কারণে এটাকে মডুলাস চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। তোমরা সরলরেখা থেকেও এই সূত্রটা দেখেছো। এখন আমরা গাণিতিক সমস্যা সমাধান দেখি। প্রথমে 1 নম্বর যে গাণিতিক সমস্যা আছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্র 1, 2 এবং ব্যাসার্ধ 3 একক। আমরা আগেই দেখেছি যে বৃত্তের সমীকরণ আছে, সেই সমীকরণে মান বসিয়ে দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সহজেই বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করতে পারব। তাহলে আমরা এখন এই বিষয়টি দেখি যে বৃত্তটির কেন্দ্র মনে করি এইচ কে এবং ব্যাসার্ধ আর। তাহলে বৃত্তের সমীকরণ আমরা লিখতে পারি এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। এখানে দেওয়া আছে বৃত্তের কেন্দ্র 1, 2, অর্থাৎ এইচ এর মান 1 এবং কে এর মান 2, আর ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 3। তাহলে এই সমীকরণে আমরা মান বসিয়ে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারব। এখানে আমি ক্যালকুলেশন করে দিয়েছি যে বৃত্তের সমীকরণ অনুসারে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস
ওয়াই মাইনাস টু এর হোল স্কোয়ার সমান 3 স্কোয়ার। 3 হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমাদের বৃত্তের আদর্শ বা যে কোনো একটি বৃত্তের সমীকরণ তৈরি করতে হবে, যা আমাদের বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য ফুলফিল করে বা স্বতঃসিদ্ধ হয়। যেমন এখানে আমরা বৃত্তের সমীকরণটি পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 সমান 0। অর্থাৎ এই সমীকরণে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান আছে, যা একটি দ্বিঘাত সমীকরণ, এবং এক্স ওয়াই এর কোনো রাশি এখানে নেই। তার মানে বৃত্তটির সমীকরণটা সঠিক হয়েছে। পরবর্তী দ্বিতীয় উদাহরণ দেখি, যে একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 12x প্লাস 15y মাইনাস 6 ইকুয়াল টু 0। এই বৃত্তের যে সমীকরণটি, তার কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আমরা আগেই দেখেছি যে বৃত্তের সাধারণ সমীকরণে যে এক্স স্কোয়ারের পূর্বে কোনো সহগ নেই, ওয়াই স্কোয়ারের পূর্বে কোনো সহগ নেই। আবার বৃত্তের বৈশিষ্ট্য থেকে দেখেছি কি, যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। এখানে সমান আছে, সুতরাং এটাকে বৃত্তের সমীকরণ বলা যায়। তাহলে প্রথম কাজ হবে এই সমীকরণের উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে একটি সমীকরণ তৈরি করা। সেখান থেকেই আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারব। তাহলে প্রথমে আমরা সমীকরণের উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি। ভাগ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y মাইনাস 2 সমান 0। শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে অঙ্কটি খাতায় তুলে নাও। তার মাঝে আমি একটি বিষয়, ছোট একটা কথা বলে রাখি। আমি যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ি আমাদের গ্রামের কলেজে, অর্থাৎ পাশের গ্রামের কলেজ, সেখানে আমাদের প্রিন্সিপাল স্যারের রুমে আমি যখন প্রথম যেদিন যাই, অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার 4-5 দিন পরে, প্রিন্সিপাল স্যারের রুমটা ছিল একটু দূরে। সেখানে স্যারের ডেস্কের পাশে একটি কথা লেখা ছিল। সেই কথাটা আমি যখন পড়েছি তখন এতটা গুরুত্ব পাইনি, কিন্তু এখন মাঝে মাঝে এই বিষয়টি যখন চিন্তা করি তখন দেখি যে আসলে কথাটা অনেক তাৎপর্যপূর্ণ। ওখানে কথাটা বড় করে লেখা ছিল কালো কালি দিয়ে, যে আগামীকালের কাজ আজ করুন, আজকের কাজ এখনই করুন। এই কথাটার কিন্তু অনেক তাৎপর্য, যে আমরা কখনোই কোনো কাজকে আগামী দিনের জন্য ফেলে রাখবো না, আর আজকের কাজ আমরা এখনই শেষ করব। এইভাবে যদি মনের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয় যে আমরা কাজ ফেলে রাখবো না, নিজের কাজ আমরা নিজে করব, তাহলে জীবনে সফলতা লাভ করতে পারবো। যাক, কিছু কথা আমি এই ভিডিওটার শেষে আরো কিছু বলবো। এখন আমরা আবার গণিতের ক্ষেত্রে ফিরে আসি। এখন উপরের যে সমীকরণ, সেই সমীকরণকে আমরা বৃত্তের আদর্শ সমীকরণের সাথে তুলনা করি। বৃত্তের আদর্শ সমীকরণের সাথে তুলনা করে আমরা পাচ্ছি বৃত্তের কেন্দ্র 2 মাইনাস 5/2, এবং এখান থেকে আমরা সি এর মান দেখি -2। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হবে 2 এর স্কোয়ার প্লাস -5/2 এর হোল স্কোয়ার মাইনাস ইন্টু -2, অর্থাৎ সি এর মান এখানে বসাতে হবে। তাহলে বৃত্তটির যে ব্যাসার্ধ আমরা নির্ণয় করি, এটা পাচ্ছি 7/2। তোমরা সহজে এটা সমাধান করতে পারবে। এখন আমরা পরবর্তী অঙ্ক দেখি, যে একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 2টি বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এই কাজটি করা একটু কঠিন হবে, যেহেতু এখানে 3টি বা 4টি সমীকরণ চলে আসবে। তোমরা এটা সমাধান করার চেষ্টা করবে। আমি একটু এখানে হিন্টস দিচ্ছি, অর্থাৎ কিছু বিষয় এখানে দেখিয়ে দেব। যে আমরা প্রথমে সরলরেখার সমীকরণটি লিখব এবং একটি বৃত্তের সমীকরণ লিখব। বৃত্তের সমীকরণের যে কেন্দ্র -g-f, এই কেন্দ্রটি সরলরেখার উপর অবস্থিত। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করব। আবার বৃত্তের যে সমীকরণ, অর্থাৎ দ্বিতীয় ইকুয়েশনটি, এই ইকুয়েশনটি 2টি বিন্দু দিয়ে পাস করাবো। সেখান থেকে আমরা আরো 2টো ইকুয়েশন পাবো। এই 3টে ইকুয়েশন সমাধান করে আমরা এফ, জি এবং সি এর মান নির্ণয় করব। পরবর্তীতে এফ, জি এবং সি এর মান যদি 2 নাম্বার ইকুয়েশন আমরা বসিয়ে দিই,
তবে আমরা বৃত্তের সমীকরণটি নির্ণয় করতে পারবো। এই হলো প্রসেসটা। এছাড়া এই অঙ্কটা অন্যভাবেও তোমরা সমাধান করতে পারবে। সে বিষয়টি হলো খলিফার সূত্র। খলিফার সূত্র অনুসারে যদি আমরা দুইটি বিন্দু দিয়ে পাস করে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করি এবং সেই বৃত্তের সমীকরণ থেকে যে কেন্দ্র পাবো সেই কেন্দ্র যদি ওই রেখার উপর অবস্থিত হয়, তাহলে সেখান থেকে আমরা কে সমান কত এই মানটা নির্ণয় করতে পারবো। কে এর মান পেয়ে গেলেই আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। তাহলে এই ধরনের গাণিতিক সমস্যা সমাধানের জন্য দুইটা প্রসেস অর্থাৎ দুইটা পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি। যদি আবার তিনটা বিন্দু দিয়ে কোনো বৃত্ত পাস করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা খলিফার সূত্র প্রয়োগ করে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে এখানে শুধু বিষয়টা আমি একটু দেখিয়ে দিই, তোমরা বাসায় বসে এটা ক্যালকুলেশন করবে। যে দুইটি বিন্দু দিয়ে যাই, তাহলে এখানে একটি ইকুয়েশন আমরা পাবো। পরবর্তীতে 3, 2 বিন্দু দিয়ে অতিক্রম করলে আমরা আরো একটি ইকুয়েশন পাবো। এখন এই সমীকরণগুলো থেকে দেখতে হবে যে কোনটি থেকে আমরা কোন মান বের করতে পারি। প্রথমে 4 এবং 5 সমীকরণ যোগ করি। যোগ করলে এখান থেকে আমরা আরো একটি ইকুয়েশন পাবো। এখন ইকুয়েশনকে প্রতিস্থাপন, অপনয়ন বা নির্ণায়ক অথবা বজ্র গুণন যে কোনো পদ্ধতিতে আমরা এফ, জি এবং সি এর মান বের করব। এফ, জি আর সি এর মান পেয়ে গেলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারব। এখানে আমি দেখিয়েছি 6 নম্বর ইকুয়েশন থেকে 3 নম্বর ইকুয়েশনকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করি, তাহলে আমরা জি এর মান পাবো -4 এবং জি এর মান 6 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা এফ এর মান নির্ণয় করতে পারবো। এফ সমান 7/2। আবার 4 নম্বর ইকুয়েশন থেকে এফ এবং জি এর মান বসিয়ে আমরা সি সমান কত সেটা নির্ণয় করতে পারবো। এখানে সি এর মান আমরা পেয়ে যাচ্ছি -3। তাহলে আমরা এখানে তিনটি মান পেলাম। এফ সমান 7/2, জি সমান -4 এবং সি সমান -3। তাহলে এই তিনটি মান আমরা যে বৃত্তের সমীকরণ ধরেছিলাম সেইখানে যদি মান বসিয়ে দিই, তখন আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাচ্ছি x² + y² - 8x + 7y - 3 = 0। এটি হবে আমাদের বৃত্তের সমীকরণ। তাহলে এখন আমরা পরবর্তী একটি অঙ্ক দেখি, অর্থাৎ 4 নম্বর অঙ্ক। দেখাও যে A11 বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। এ বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এই ভিডিওটির প্রথমে আমি দেখিয়েছিলাম যে কোনো একটি বিন্দু বৃত্তের বাম পক্ষে বসালে যদি তার মান > 0 হয়, তাহলে বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। যদি মান সমান শুধু 0 হয়, তাহলে বিন্দুটি বৃত্তের উপরে অবস্থিত। আর যদি মান <0 হয়, তাহলে বিন্দুটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত। তাহলে এখন আমরা এই বৃত্তের সমীকরণের বাম পক্ষে বিন্দুটি বসিয়ে দেখি। বাম পক্ষে আমরা A11 বিন্দুটি স্থাপন করি। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা পেয়ে যাব 12 - 12 = 0। বাম পক্ষ যেহেতু 0 হলো, তার মানে বিন্দুটি বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ A11 বিন্দুটি উক্ত বৃত্তের উপরে অবস্থিত। উপরে বলতে এখানে পরিধির উপর অবস্থিত। তাহলে আগের যে তিনটি বিষয় আছে সেই তিনটি যদি আমরা মনে রাখতে পারি, তাহলে সহজেই আমরা এই ধরনের অঙ্ক সমাধান করতে পারবো। এখন আমাদের আরো একটি অঙ্ক ছিল কি, যে এ বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটি বিন্দু A11 আছে, বৃত্তের কেন্দ্র আমরা পাবো এবং পরবর্তীতে হবে ওই যে অপর প্রান্তের বিন্দু তার স্থানাঙ্ক যদি আমরা ধরে নিই, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে বিন্দুদ্বয়ের যোগফলের মধ্যবিন্দু। অর্থাৎ দুইটি ব্যাসের যে দুই প্রান্তের দুইটি বিন্দু আছে তার মধ্যবিন্দু হবে বৃত্তের কেন্দ্র। তাহলে এই পদ্ধতিতে আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারব। এখন আমাদের যে বৃত্তের সমীকরণ ছিল সেই বৃত্তের সমীকরণ থেকে আমরা কেন্দ্র নির্ণয় করি -2 - 3। এখন এখানে আমি ছবিতে দেখিয়েছি
যে একটি বৃত্তর কেন্দ্র আমরা যেটি নির্ণয় করলাম -2 -3, এই বৃত্তটির ব্যাসের একটি প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে a11 এবং অপর প্রান্ত বিন্দু বি এর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি PQ। তাহলে সি বিন্দু হবে এ বি সরলরেখার মধ্যবিন্দু। সেখান থেকে আমরা বি বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে পারব। অর্থাৎ এখানে -2 সমান হবে 1 + p/2, তার মানে দুইটি বিন্দুর এক্স স্থানাঙ্কের যোগফলের অর্ধেক। সেখান থেকে আমরা পি সমান নির্ণয় করতে পারি -4 এবং ওয়াই স্থানাঙ্কের ক্ষেত্রে -3 সমান 1 + q/2, অর্থাৎ ওয়াই স্থানাঙ্কের যোগফল হবে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক। ওয়াই স্থানাঙ্কের যোগফলের অর্ধেক হবে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক। অর্থাৎ এখান থেকে আমরা কিউ সমান -7 নির্ণয় করি। তাহলে নির্ণয় বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে -5 -7। এটি আমাদের গাণিতিক সমস্যার যে সমাধান সেটি আমরা নির্ণয় করলাম। এখন আমরা পরবর্তী অঙ্ক দেখব। পরবর্তীতে যে অঙ্ক আছে, একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখানে আমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে যে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কের মান হবে বৃত্তের ব্যাসার্ধ, অথবা এক্স অক্ষের কর্তৃত অংশের মান 0। আমি এই ভিডিওর প্রথম পর্যায়ে দেখিয়েছিলাম কি, যে একটি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রের এক্স স্থানাঙ্ক ব্যাসার্ধ হবে। আর এখানে দেওয়া আছে এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে এখন আমরা সমাধানের ক্ষেত্রে দেখি যে বৃত্তের সমীকরণ থেকে আমরা কেন্দ্র নির্ণয় করি 2, 3 এবং ব্যাসার্ধ 2² + 3² - c। এখানে c এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই মানটি আমরা পাচ্ছি √13 - c। প্রিয় শিক্ষার্থী, তোমরা অঙ্কটি এখান থেকে লিখে নাও, সাথে কেন্দ্র লিখে নাও 2, 3 এবং ব্যাসার্ধের মান √13 - c। এবার আসি, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কের মান অর্থাৎ 3 সমান হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি √13 - c সমান 3। এখন এই সমীকরণকে আমরা বর্গ করি, 13 - c সমান 9। এরপরে c কে এক পাশে নিয়ে আসি, তাহলে এখান থেকে আমরা c এর মান নির্ণয় করি 4। তাহলে এটি আমাদের c এর মান নির্ণয় করা হলো। এখন আসি পরবর্তী বিষয়। পরবর্তীতে দেওয়া আছে স্পর্শ বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে যে দেওয়া আছে যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সেই বিন্দুর ওয়াই স্থানাঙ্কের মান 0। অর্থাৎ সমীকরণে যদি আমরা ওয়াই এর পরিবর্তে 0 বসাই তাহলে আমরা বিন্দুটির স্থানাঙ্ক পেয়ে যাব। আর এক্স এর মান বের করতে হবে এখান থেকে। তাহলে আমরা এই সমীকরণে এখন ওয়াই এর মান বসাবো। যে বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ওয়াই স্থানাঙ্কের মান 0 হবে। এখন আমরা বৃত্তের সমীকরণে ওয়াই সমান 0 বসিয়ে পাই। ওয়াই সমান যদি 0 বসাই তাহলে আমরা এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে পারব। আমরা যে ইকুয়েশনটি পাচ্ছি x² - 4x + 4 = 0। এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি 2। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে 2, 0, যেহেতু ওয়াই এর স্থানাঙ্ক 0 আমাদের দেওয়া আছে। সুতরাং আমরা লিখতে পারি স্পর্শ বিন্দুটির স্থানাঙ্ক 2, 0। এখন আমরা পরবর্তী আরো একটি অঙ্ক দেখব। অর্থাৎ এই অঙ্কটাই হবে আমাদের শেষ অঙ্ক এবং তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে। এখন 6 নম্বর একটি অঙ্ক দেখি, যে একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে। অর্থাৎ একে আমরা বৃত্তের সমীকরণ বলতে পারবো না, এটা বৃত্তের সমীকরণ আমাদেরকে দেখাতে হবে। কিন্তু আমরা যেহেতু বৃত্তের অধ্যায় পড়ছি সুতরাং বৃত্তের সাথে সংশ্লিষ্ট আছে, যে r = a cos θ একটি বৃত্তের সমীকরণ দেখাতে হবে।
এই বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ কত তা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা সমীকরণটি লিখি, r = a cos θ। এখন এই সমীকরণের উভয় পক্ষকে আমরা r দ্বারা গুণ করি। r দ্বারা গুণ করলে পাচ্ছি r² সমান a × r cos θ। এখন আমরা সরলরেখা থেকে জেনেছি যে পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের যে অবস্থান, সেখান থেকে r² সমান x² + y² এবং x = r cos θ। সুতরাং আমরা এটাকে x এবং y এ রূপান্তর করি। এখন আমরা এই সমীকরণকে বৃত্তের আদর্শ সমীকরণ অর্থাৎ বৃত্তের একটি সমীকরণে পরিণত করব। এখানে আমি লিখেছি x² - 2 × x × a/2 প্লাস a/2 এর হোল স্কয়ার, অর্থাৎ সূত্র হচ্ছে a² - 2ab + b², এরপরে প্লাস y² আছে। পরবর্তীতে যে রাশিটি আমরা অতিরিক্ত নিয়েছি b এর মান, সেই মানটি আমরা এখানে বিয়োগ করেছি। বিয়োগ করার পরে আমরা এই সমীকরণকে লিখতে পারি x - a/2 এর হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার সমান a/2 স্কয়ার। এই সমীকরণটি বৃত্তের সমীকরণের সাথে সমতুল্য। অর্থাৎ এখানে আমরা এই সমীকরণকে x - h এর হোল স্কয়ার প্লাস y - k এর হোল স্কয়ার সমান a স্কয়ার এই সমীকরণের সাথে তুলনা করতে পারি। তুলনা করলে আমরা বৃত্তের এখান থেকে কেন্দ্র নির্ণয় করতে পারব, যার কেন্দ্র হবে a/2 0 এবং ব্যাসার্ধ হবে a/2। তাহলে এ পর্যন্ত আমরা গাণিতিক কিছু সমস্যা বা উদাহরণ যেগুলো দেখলাম, তোমরা এই গাণিতিক সমস্যাগুলোর সাথে মিল রেখে অন্যান্য অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। যদি কোথাও কোনো সমস্যা হয় সেগুলো কমেন্টে জানাবে, আমরা সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন। 1 নম্বরে একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। এখান থেকে তোমাদের নির্ণয় করতে হবে বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ কত। এটা তোমরা সহজেই নির্ণয় করতে পারবে। বৃত্তটি y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। এবং গ নম্বরে দেওয়া আছে, দেখাও যে a of -6 - 2 বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। এ বিন্দু দিয়ে যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। এই সৃজনশীল প্রশ্নটা যদি তোমরা সমাধান করতে পারো করবে, আর যদি কোথাও সমস্যা হয় আমাকে কমেন্টে জানালে আমি সেই বিষয়টি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদেরকে আরো একবার প্রশ্নটি দেখাচ্ছি, তোমরা এখান থেকে প্রশ্নটি লিখে নিতে পারো। আজকে আমি বৃত্ত অধ্যায়ের যে প্রাথমিক বিষয় সাথে গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। বিভিন্ন নিয়মের কয়েকটি উদাহরণ আমি দেখিয়েছি, তোমরা এগুলো করবে, অনুশীলন করবে। তোমরা বাসায় বসে অন্যান্য বিষয়ে পড়ালেখা করবে, জ্ঞান অর্জন করবে। শিক্ষার উদ্দেশ্য জ্ঞান অর্জন করা, এটা আমরা সবাই জানি, কিন্তু তোমাদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। নিজেদেরকেই যোগ্য করে গড়ে তুলতে হবে। শিক্ষার উদ্দেশ্য এখন বলা যায় কি, যে তুমি যে জ্ঞান অর্জন করেছো সেই জ্ঞানটুকু কাজে লাগাতে হবে। তোমার উপর কোনো দায়িত্ব বা কোনো কাজ যদি দেওয়া হয় তাহলে সেটি তুমি যথাযথভাবে এবং নির্ভুলভাবে যাতে পালন করতে পারো, এইটুকুন হলেই তুমি জীবনে সফলতা লাভ করতে পারবে। পরিশেষে তোমরা সবাই ভালো থাকবে। বর্তমান করোনা পরিস্থিতিতে সবাই সাবধানে থাকবে, নিরাপদে থাকবে, এই কামনায় সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।